This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে রাত 10:30 মানে জানেন নিউজ টপ 9। শুরুতেই এক মহিলার রহস্য মৃত্যুর খবর দেবো। কেষ্টপুর থেকে সেই খবর আসছে। রবীন্দ্রপল্লী এলাকায় ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। খাটের ওপর গলায় ওড়না জড়ানো, বালিশ চাপা অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ, যে কারণে আমরা শুরুতেই বললাম রহস্যজনক মৃত্যু। আর কি খবর পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, আর কি খবর পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, কেষ্টপুর রবীন্দ্রপল্লী AE 247 গৃহবধূ অভিষিক্তা দে সাহার ঘরের ভেতর থেকে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস এবং বালিশ চাপা রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। এবং এই অভিষিক্তা দে সাহা একজন পার্লার কর্মী, এমনটাই জানা যাচ্ছে যে তিনি বেশ কয়েকদিন আগেই তিনি বাইরের রাজ্যে গিয়েছিলেন কাজের সূত্রে, এবং তারপরেই আসে এবং স্বামী দীর্ঘক্ষণ ধরে তাকে ফোনে না পেয়ে, অর্থাৎ তাকে যখন বাড়িতে আসে স্বামী কর্মস্থল থেকে, তখন না পেয়ে এখনো পর্যন্ত কাউকে এই ঘটনায় পুলিশ আটক করেছে কি? দেখো, স্বামীকে এখন আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবে তার মৃত্যু হলো, কারণ বাইরে থেকে লক অ্যান্ড কি ছিল এবং স্বামীর কাছে একটি চাবি ছিল, তাহলে কিভাবে মৃত্যু হলো। এবং ফোন করেছিল, ফোন করে জানালো যে এরকম মারা গেছে বলে। কে নাম কি? ওর স্ত্রী, ওয়াইফ, পার্লারে কাজ করে না। ফোন করে বললো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা শুনে ওই দুজনেই একসাথে চলে এলাম। উদ্দর বউ নাকি সুইসাইড করেছে, ভাই যেতে হবে। ঠিক আছে চল। অন্যদিকে তিলোত্তমার ঘটনা, ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কেন জানেন? তার কারণ 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে, আর তাই জামিন মঞ্জুর করে দিয়েছে শিয়ালদা কোর্ট। সিবিআই এর এই ব্যর্থতায় সরব পরিবার থেকে শুরু করে চিকিৎসকরা। কি বলছে শাসক দল, দেখুন এবং শুনুন। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দিতে পারল না সিবিআই। তার জেরেই শুক্রবার আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় 2000 টাকার ব্যক্তিগত মণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে এদিন জামিন দিয়েছে শিয়ালদা কোর্ট। প্রশ্ন হলো, হাই প্রোফাইল এই মামলায় কেন জামিন পেলেন দুই অভিযুক্ত? কারণ গ্রেফতারির 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ ও খুনের তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, কিন্তু সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে জড়িয়ে বলে প্রথম থেকেই দাবি করে এসেছেন তিলোত্তমার পরিবার থেকে আন্দোলনকারীরা। পরে ধর্ষণ ও খুন মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। 90 দিনের মাথায় সিবিআই আইনজীবী সওয়াল করতে উঠে বিচারকের সামনে মাত্র 4টি বাক্যে নিজের বক্তব্য শেষ করেন। প্রথমেই তিনি বলেন যে আজ সিবিআইয়ের তরফ থেকে কোনো আবেদন থাকছে না, অর্থাৎ জেল হেফাজতে চাওয়ার কোনো আবেদন থাকছে না। 2, আজকে গ্রেফতারি 90 দিন হচ্ছে এবং সেই 90 দিনের মেয়াদ আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং আজকে তারা চার্জশিট দিচ্ছে না। এটা ছিল তাদের তৃতীয় বাক্য। এবং শেষ তারা বলেন যে এই পরিস্থিতিতে আদালত তাদের স্বাধীনতা অনুযায়ী বা আদালত তার মতো করে সিদ্ধান্ত নিতে পারে। এবং এর পরবর্তীতেই অভিযুক্তদের আইনজীবীরা বলেন যে যেহেতু চার্জশিট দেওয়ার 90 দিনের মেয়াদ, সেই মেয়াদ সম্পন্ন হয়ে যাচ্ছে, তাই তারা জামিনের আবেদন করছে। এভিডেন্স পাওয়া যায়নি, কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিটও ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের পেটটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন। সন্দীপ ঘোষদের জামিনের নির্দেশে হতাশ তিলোত্তমার পরিবার। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। এটা চূড়ান্ত হতাশ। চার্জশিট দিতে না পারায় সিবিআই এর ওপর খড়গহস্ত বিরোধী শিবির। তদন্তকারী সংস্থাগুলো মুখে কালো কালি মেখে ঘুরে বেড়ান যে আমরা তদন্তকারী না, আমরা সরকারের খাজাঞ্চি। প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে। সিবিআই আর কি খুঁজে পাবে না কিছু। সিবিআই এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধীরা গলা চড়িয়েছে, আর শাসক দল তৃণমূল কংগ্রেসের কটাক্ষ। যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে,
তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই দিয়ে দেয়, এতদিনে ফাঁসি সাজা জয়নগরে 61 দিনে পেয়েছে। সন্দীপ দের জামিনের খবরে পরিবার থেকে বিরোধীরা সরব, শাসক দলের গলায় কটাক্ষের সুর, আর ডাক্তাররা বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছিলেন তারা বলছেন স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যে প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয় আমাদের প্রয়োজনে নিতে হতে পারে, আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো। শুধু গাফিলতি নয়, আমরা মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই করলো না, এবং রাজ্য সরকারের যে পারমিশন দেওয়ার কথা ছিল সেই পারমিশনও তার উদ্দেশ্য প্রণোদিতভাবে দিল না, তাই তারা আজকে সাময়িকভাবে আজকে জামিন পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে তিলোত্তমার পরিবার, তার কাছের লোকরা, তারা কার্যত ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশ সিবিআইয়ের ভূমিকা নিয়ে। অন্যদিকে কলকাতা পুলিশের হাসি চওড়া হচ্ছে, এবং যারা দাবি করেছিলেন সিবিআই তদন্ত হোক তাদের কাছেও আজকে এই জায়গাটা কোথাও প্রশ্ন উঠছে, সিবিআই কি তাহলে সঠিক তদন্ত করলো না? না, বাস্তবে সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগগুলো তুলেছিল সেটা ঠিক নয়। এই দোলাচলের মধ্যেই কিন্তু বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের, কারণ আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে এখনো জামিন পাননি তিনি। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জামিনে জেল থেকে মুক্ত। ক্যামেরায় পিকু ও তুষারের সঙ্গে সুজয় পাল ও সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বিচারহীন তিলোত্তমা প্রতিবাদে মোমবাতি মিছিল জুনিয়র ডাক্তারদের। আরজিকর থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত এই মিছিল তাদের। 90 দিনেও কেন চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই? ব্যর্থতার দায় সিবিআইকেই নিতে হবে। আগামীকাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই যতগুলো প্রশ্ন আমাদেরকে সিবিআই মেলাইন করার চেষ্টা করেছে, আজকে তারা চার্জশিট জমা দিতে পারেনি, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আগামীকাল দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি, এবং সমস্ত সাধারণ আপমর জনগণকে আমরা অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন, আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন। বাংলাদেশ অন্যদিকে গৃহযুদ্ধ সামলাতে পারছে না, এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির। আবারও এক বিএনপি নেতা ভারতে হুমকির অভিযোগ দিচ্ছেন তিনি ভারতকে হামলা করবেন বলে। বাংলাদেশিদের হাতে হাতে রাইফেল তুলে নেওয়ার নিদান দিচ্ছেন ওই বিএনপি নেতা। সালের গান। বাংলাদেশের শিল্পী অর্ণব ত্রিপুরা কি এই বাংলাদেশ সেনানোর কথাই বলেছিলেন? কট্টরপন্থীদের বাংলাদেশ, মৌলবাদীদের বাংলাদেশ। দেশের মানুষ বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে, আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে, সেদিকে কারো খেয়াল নেই। নেতাদের মুখে শুধু যুদ্ধের জিগির, হাতে হাতে বন্দুক তুলে নেওয়ার নিদান। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। হাফিজউদ্দিন আহমেদ বিএনপি নেতা, একসময় পাকিস্তান সেনায় কাজ করতেন, তাই কি ভারতের ওপর এত রাগ? প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। হাতে হাতে রাইফেল, প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং, এত মৌলবাদী চিন্তা ভাবনা। ইরান তুরস্কের মতো দেশে মিলিটারিতে যোগ দেওয়া বাধ্যতামূলক। এই দেশগুলিতে মৌলবাদীদের দাপটে নারী স্বাধীনতা একেবারে তলানিতে। হিজাব না পরায় মৌলবাদীদের হাতে খুন বহু ইরানি মহিলা। ইরানের মতো বাংলাদেশও কি কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে? দিন কয়েক আগেই বাংলাদেশে তালিবানি ফতোয়ার খবর সামনে এসেছিল। বিকাল থেকে
এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। এবার বিএনপির মতো মূল স্রোতের রাজনৈতিক দলের নেতার মুখেও মৌলবাদী ভাষণ। বঙ্গবাসী যদিও পাত্তাই দিতে নারাজ। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষ করেছে, এই গ্র্যাটিটিউড নেই তাদের, এটাই আমাদের অত্যন্ত আফসোস। এমটি ভেসেল সাউন্ডস মাচ। ভারতের শক্তি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? এর আগেও 4 দিনে কলকাতা দখলের হুমকি দিয়ে খোরাকের পাত্র হয়েছিলেন প্রাক্তন বাংলাদেশি সেনা। সেই তালিকাতেই নাম লেখালেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উদ্দেশ্যটা কি? আম জনতাকেও আর্মি মতন প্রশিক্ষণ দেব, তাহলে এটা তো সমাজের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে। আর স্পেশালি বাংলাদেশে যখন আমরা দেখছি কি এরকম মাইনরিটিজ উপরে অত্যাচার হচ্ছে। অন্যদিকে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাউকে আমন্ত্রণ জানানো না হয় আর্জি জানিয়েছেন তসলিমা নাসরিন। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন যে এই সরকারের সকলেই মুক্তিযোদ্ধা বিরোধী, রাজাকারপন্থী এবং পাকিস্তান প্রেমী। তারা ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধের বিজয়ের স্লোগান জয় বাংলা নিষিদ্ধ করেছেন বলে ফেসবুকে পোস্টে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছেন লেখিকা। অন্যদিকে টিভি9 বাংলার খবরে শিলমোহর। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের পরিবর্তন। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সহ একাধিক বিষয় বদল। নতুন সিলেবাসে সেমেস্টার পদ্ধতিতে পঠন পাঠন শুরু হয়েছিল, আর তারপরই সিলেবাস নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। সিলেবাস সংশোধনের পথে হাঁটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেশ কয়েকটা বিষয় পরিবর্তন এনেছে সংসদ।